আমি জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি যতবারই এই গল্পটা মনে করি ততবারই মনে হয় আমি স্বপ্ন দেখছি, খুব খারাপ একটা স্বপ্ন। আর প্রতিদিন ঘুম ভাঙলে ভাবি আজকে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই দিনটা আর আসেনি। আমার নাম নূপুর তালোয়ার, আমি একজন ডেন্টিস্ট। আমার স্বামী রাজেশ তালোয়ার, সেও ডেন্টিস্ট। নয়ডার সেক্টরে 25-এ আমাদের একটা ফ্ল্যাট ছিল, জলালপুর অ্যাপার্টমেন্ট, 4র্থ তলায়। আমরা দুজনেই ডাক্তার, ভালো উপার্জন, সুন্দর সংসার। আর আমাদের একমাত্র মেয়ে ছিল আরুষি তালোয়ার। সে বেঁচে থাকলে আজকে হয়তো বিয়ে করত, হয়তো নিজেও ডাক্তার হতো, হয়তো আমাকে দিদিমা বানাতো। কিন্তু সেসব আর হয়নি, কারণ 2008 সালের 16ই মে রাতে কেউ একজন আমার 14 বছরের মেয়েকে তার নিজের ঘরে ঘুমের মধ্যে মেরে ফেলেছিল। আর তারপর থেকে এই দেশের পুলিশ, মিডিয়া, আদালত সবাই মিলে আমাদেরকেই সেই হত্যাকারী বানিয়ে দিয়েছিল। আমি আজকে সেই গল্পটাই বলবো। নয়ডা শহরটা দিল্লির কাছে, উত্তরপ্রদেশে পড়ে। সেখানে মধ্যবিত্ত আর উচ্চ মধ্যবিত্ত পরিবারের অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকেন। আমাদের পাড়াটা মোটামুটি নিরিবিলি ছিল, প্রতিবেশীরা বেশ ভালো মানুষ, রাতে বেরোতে ভয় লাগতো না। রাজেশ আর আমি দুজনে মিলে একটা ডেন্টাল ক্লিনিক চালাতাম। অনেক পরিশ্রম করতাম, সকালে উঠে কাজে যেতাম, রাতে বাড়িতে ফিরতাম। আরুষি স্কুলে যেত, তখন সে ক্লাস 9-এ, ডিপিএস নয়ডাতে পড়তো। ভালো ছাত্রী, মিষ্টি মেয়ে, সব বন্ধুরা তাকে ভালোবাসতো। আমাদের বাসায় একটা কাজের লোক ছিল, নাম হেমরাজ, নেপাল থেকে এসেছিল। বছর 45-এর মতো হবে। সে অনেকদিন ধরেই আমাদের বাসায় কাজ করছিল, রান্না এবং ঘরের যাবতীয় সব কাজ করত। আমরা তাকে বিশ্বাস করতাম। 2008 সালের মে মাসে গরমটা একটু বেশিই ছিল। উত্তর ভারতের গরম মানে বুঝতেই পারছো কেমন হয়। সন্ধ্যার পরে একটু হাওয়া আসতো, কিন্তু দিনে এসি ছাড়া থাকা যেত না। সেই 15ই মে, সেই রাতে আমাদের বাসায় সবকিছু স্বাভাবিকই ছিল। আরুষি ঘুমাতে গিয়েছিল তার ঘরে, হেমরাজ ঘুমাতো ছাদে একটা ছোট্ট ঘরে, রাজেশ আর আমি আমাদের ঘরে। সেটাই ছিল শেষ রাত। সেই রাতটার পরে আমাদের জীবনটা আর কোনোদিনই আগের মতো হয়নি। পরদিন সকাল, 16ই মে 2008। আমি ঘুম থেকে উঠেছিলাম সকালে, রাজেশও উঠেছিল। আমরা কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। আরুষির ঘরের দরজাটা বন্ধ ছিল। সেটা আশ্চর্যের কিছু না, ও প্রায়ই দেরিতে উঠতো, বিশেষ করে রোববারে বা যখন স্কুল থাকতো না। আমরা ধরেই নিলাম যে ও ঘুমোচ্ছে। হেমরাজকে ডাকতে গেলাম চা বানাতে বলবো বলে, কিন্তু সে নেই। ছাদের ঘরে তাকে পাওয়া গেল না। আমরা ভাবলাম হয়তো বাজারে গেছে। মাঝে মধ্যে সকালে সবজি আনতে যেত, কিন্তু একটু পরে পাশের ঘরের মহিলা ডক্টর দুরানি এসে দরজায় নক করলেন। তিনি একটু অদ্ভুতভাবে বললেন যে বাসায় কিছু হয়েছে কিনা জানতে এসেছেন। আমি বুঝলাম না, বললাম কেন? তিনি বললেন রক্তের দাগ দেখা যাচ্ছে। আমার বুকটা কেঁপে উঠল। আমরা আরুষির ঘরে দরজায় গেলাম, দরজা ভেতর থেকে বন্ধ। নক করলাম, কোনো সাড়া নেই। রাজেশ দরজাটা জোরে ধাক্কা দিল, দরজা খুলে গেল। আর তারপর আমি যা দেখলাম সেটা আমি কোনোদিন ভুলতে পারিনি। আমার মেয়ে তার বিছানায় শুয়ে আছে, কিন্তু সে আর নেই। তার গলায় কাটা দাগ, বিছানায় রক্ত, চাদর ভেজা। আমি চিৎকার করছিলাম। ঠিক কেমন চিৎকার ছিল সেটা আমি বলতে পারবো না। একটা মা যখন তার মরা মেয়েকে দেখে, সেই শব্দটার কোনো নাম নেই। রাজেশ ছুটে গিয়েছিল, সেও দেখছিল। সে হাঁটু গেড়ে বসে পড়েছিল মেঝেতে। আমরা পুলিশ ডেকেছিলাম, আর সেই মুহূর্ত থেকে শুরু হয়েছিল আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ দুঃস্বপ্ন। পুলিশ আসতে দেরি করেনি। নয়ডার সেক্টর থানা থেকে প্রথমে এলো কয়েকজন কনস্টেবল, তারপর ধীরে ধীরে বড় অফিসাররা এলো। আমি তখন পাথরের মতো দাঁড়িয়েছিলাম, আমার মাথা কাজ করছিল না। আরুষির মুখটা চোখের সামনে ভাসছিল, ওর ওই মুখটা ঘুমের মতো শান্ত। পুলিশ ঘরে ঢুকে প্রথমেই যা করলো সেটা হলো ঘুরে ঘুরে দেখলো, ফটো তুললো, কথা বললো নিজেদের মধ্যে। তারপর আমাকে আর রাজেশকে জিজ্ঞেস করতে শুরু করলো। প্রথম প্রশ্নটা ছিল হেমরাজ কোথায়? আমরা বললাম জানি না। তারা বলল হেমরাজকে খোঁজা হচ্ছে। আমরাও চাইছিলাম তাকে খুঁজে পাওয়া হোক, কারণ আমাদের মনে হচ্ছিল হেমরাজ হয়তো কিছু জানে, হয়তো সে কিছু দেখেছে। কিন্তু পুলিশের মাথায় আরেকটা চিন্তা ঢুকেছিল। তারা মনে করছিল হেমরাজ খুন করেছে আরুষিকে আর পালিয়ে গেছে। সেই মুহূর্তে সেটাই সবচেয়ে স্বাভাবিক থিওরি মনে হচ্ছিল। বাসায় কাজের লোক, মেয়ে একা ঘরে, গলায় কাটা, সব মিলিয়ে পুলিশ ধরে নিল হেমরাজ পালিয়ে গেছে। কিন্তু তারপরই একটা ঘটনা ঘটলো যেটা সব উল্টে দিল। ছাদে গিয়ে দেখা গেল হেমরাজের ঘরটা ভেতর থেকে বন্ধ,
পুলিশ দরজা ভাঙলো আর ভেতরে পাওয়া গেল হেমরাজের মৃতদেহ। সেও খুন হয়েছে। এক রাতে দুটো খুন একই বাড়িতে। আমি বলছিলাম হেমরাজের কথা। পুলিশ যখন তার লাশ পেল ছাদে, তখন পুরো থিওরিটা ভেঙে পড়ল। কারণ খুনি যদি হেমরাজই হতো, তাহলে সে নিজে খুন হবে কিভাবে? এর মানে বাড়ির ভেতরে বা বাইরে থেকে অন্য কেউ এসেছিল, কেউ একজন যে দুজনকে মেরে চলে গেছে। কিন্তু বাড়ির দরজা কিভাবে খুলেছিল? তালা দেওয়া ছিল কি? কোনো ভাঙার চিহ্ন কি ছিল? এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর পুলিশ দিতে পারেনি। আর এখানেই শুরু হলো সেই ভয়ঙ্কর অধ্যায়, যেখানে পুলিশ তদন্ত করার বদলে আমাদের দিকে আঙুল তুলতে শুরু করলো। প্রথম দিনই একজন সিনিয়র পুলিশ অফিসার মিডিয়াকে বলে দিলেন যে আরুষির পরিচিত একজনকে তারা সন্দেহ করছেন। মিডিয়া বুঝে গেল সেই পরিচিত জন কে। আর সেই রাত থেকে শুরু হলো সেই মিডিয়া ট্রায়াল, যা আমাদের জীবনকে নরকে পরিণত করেছিল। মিডিয়া যখন একটা গল্প বানায়, সেটা থামানো কঠিন। সেই প্রথম দিন থেকেই নিউজ চ্যানেলগুলো একটা গল্প তৈরি করে ফেললো। তারা বলতে লাগলো আরুষির বাবা মানে রাজেশ তালোয়ার, সে খুন করেছে। কেন? কারণ নাকি আরুষি হেমরাজের সাথে কোনো আপত্তিকর অবস্থায় ছিল, আর রাজেশ তা দেখে ক্রোধে পাগল হয়ে দুজনকেই মেরে ফেলেছে। এই গল্পটা এত দ্রুত ছড়িয়ে গেল যে আমরা বুঝতেই পারলাম না। আমি তখন শোকে কাঠ হয়ে গেছি। আমার মেয়ে মাত্র মরেছে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আর এদিকে টেলিভিশনে বলছে আমার স্বামী আমার মেয়েকে খুন করেছে। কেউ কি বুঝতে পারবে সেই অনুভূতিটা কেমন হয়? চ্যানেলের পর চ্যানেল, সাংবাদিকরা আমাদের বাড়ির নিচে ভিড় করছে। ক্যামেরা, মাইক, সবাই একটাই প্রশ্ন করছে, আপনার স্বামী কি খুন করেছে? আমি তখন একজন মা, আমার মেয়ে সদ্য মরেছে। আমি কাঁদছি, আর মিডিয়া আমার কান্নাকেও প্রমাণ হিসেবে ব্যবহার করছে। এরপরে কি হলো সেটা জানার জন্য তো নেক্সট পার্ট অবশ্যই দেখতে হবে। পুরো ঘটনাটা একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না, কারণ এটা অনেক বড় ঘটনা। তো সেই কারণে আমাকে আলাদা আলাদা পার্ট করে ঘটনাটা দিতে হচ্ছে। আর হ্যাঁ, আমার গল্পগুলো বা ঘটনাগুলো যেটাই বলো না কেন, কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। তোমরা একদমই কমেন্ট করে জানাচ্ছ না। ভালো খারাপ বা কোথায় ভুল হচ্ছে সেটা অবশ্যই জানাবে, তাহলে আমিও ইমপ্রুভ করতে পারবো। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে সাপোর্ট করো প্লিজ। তোমাদের সাপোর্টে আমাকে মোটিভেট করে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।